কাঞ্চনজঙ্ঘার সম্পূর্ণ রেঞ্জ স্লিপিং বুদ্ধার সম্পূর্ণটাই সুস্পষ্টভাবে একমাত্র সান্দাকফুতে আসলেই এত পরিষ্কারভাবে দেখা যায়। স্লিপিং বুদ্ধার মাথা, তারপর পেট আর তারপর পা। টুমলিংয়ে আমাদের সময় শেষ, এবার আমাদের গন্তব্যস্থল সান্দাকফু। আগের 3টে পার্টে আমি প্রথমে কলকাতা থেকে এনজেপি, তারপর এনজেপি থেকে মানেভঞ্জন এবং তারপর মানেভঞ্জন থেকে আমরা টুমলিংয়ে স্টে করি, সেই 3টে পার্টের ভিডিও দেওয়া আছে। ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন, অথবা আমার চ্যানেলে গিয়ে আপনারা ভিডিওগুলি দেখে আসতে পারেন। টুমলিংয়ের পর থেকে রাস্তাগুলি আরো সংকীর্ণ হয়ে আসে। রাস্তাগুলি এতটাই সংকীর্ণ যে একটা গাড়ি কোনো মতে যাওয়ার মতো রাস্তা থাকে, তবুও কিভাবে যে এরা আরেকটা গাড়িকে পাস দেয় সেটা বোঝার ক্ষমতা আমার নেই। আরেকটা কথা, সিঙ্গলিলা ন্যাশনাল পার্কের এখান থেকে শুরু এবং আপনাদের এন্ট্রি ফিজ লাগে 200 টাকা করে পার হেড, সেটা আগে থেকেই বলে রাখলাম। টুমলিং এর পর থেকে এই যে সিঙ্গলিলা ন্যাশনাল পার্কটা দেখতে পাচ্ছ, এখানে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো রেড পান্ডা। এখানে রেড পান্ডা যদি কপাল ভালো থাকে তাহলে আপনাদের চোখে পড়ে যাবে। রাস্তার পাশে এভাবে হয়তো দেখা যায় না, মাঝে মাঝে কখনো কখনো গাড়িওয়ালা দাদাকে জিজ্ঞাসা করাতে বলল তিনি জীবনে হয়তো 2বার থেকে 3বার দেখেছে। তো আমরা কোথাকার ছাড়, আমরা যে দেখতে পাবো রাস্তা যাতায়াত করতে করতে, এটা ভাবাটাই বৃথা। একটু আগেই গাড়ি পাসের কথা বলছিলাম আর তার মধ্যেই চলে আসলো, দেখো কিভাবে গাড়িটা পাস দিচ্ছে একটা গাড়িকে, গাড়িগুলো পিছিয়ে যাচ্ছে আর আমাদের গাড়ি এগিয়ে চলেছে, আর ঠিক ওইটুখানি জায়গার মধ্যে দিয়ে আমাদের গাড়িটা পার হবে। ভয়ঙ্কর রিস্কের জায়গা, কিন্তু আজ অব্দি কোনো অ্যাক্সিডেন্টের কথা শোনা যায়নি। একমাত্র পাহাড়ে ধস নামলেই তখনই রাস্তাগুলি বন্ধ থাকে, এছাড়া কখনো অ্যাক্সিডেন্ট বা ওই ধরনের কারণে কখনো দুর্ঘটনা ঘটেছে বলে আমি শুনিনি। এই যে রাস্তার দুপাশে কচি কচি বাঁশ হয়ে আছে, বাঁশের মতো বাঁশ জাতীয় যে গাছগুলি, রেড পান্ডা এগুলি খেতে খুবই ভালোবাসে। আপনারা যদি ট্রেকিং করে মানেভঞ্জন থেকে সান্দাকফু পৌঁছান, তখন জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা থাকে এবং সেই রাস্তা দিয়ে গেলে যদি কপাল ভালো থাকে তাহলে রেড পান্ডার দেখা পেলেও পেতে পারেন। ঠিক এই জায়গায় রাস্তাটা দেখো কতটা ভয়ঙ্কর অথচ সুন্দর। ওই যে নিচে রাস্তা দেখা যাচ্ছে, ঠিক ওইখান দিয়েই আমরা উঠে আসলাম। পাহাড়ের গা বেয়ে বেয়ে এইভাবে রাস্তা বানানো হয়েছে। আস্তে আস্তে চারিদিকে কুয়াশায় ভরে যাচ্ছে, সামনের দৃশ্য কিছুই দেখা যাচ্ছে না। এগুলো কুয়াশা নাকি মেঘ সেটা বুঝতে পারছি না। আমাদের পরের স্টেশন হলো কালীপোখরি। আমরা কালীপোখরিতে কিছুক্ষণ স্টে করে তারপর সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দেব। এই যে দেখতে পাচ্ছ কালীপোখরিতে নেমে গেলাম। কালীপোখরি এই জন্য বলা হয় কারণ এখানকার জলটা হলো কালো, সারা বছরে এখানে জল কালো থাকে আর এখানকার জল কখনো শুকায় না। কথিত আছে কোনো এক বৌদ্ধ পণ্ডিত নাকি এই জলে অভিশাপ দিয়ে গেছিল যে এই জল যেই স্পর্শ করবে সে নাকি 1 মাসের মধ্যেই মারা যাবে। জলের পাশে এইভাবে কারা যেন ছোট ছোট পাথর ঢিবি করে রেখে গেছে, আমি জানি না কেন করে গেছে এটা। তো জলে খুব সুন্দর শ্যাপলা ফুল, পদ্মের মতো ফুল ফুটে আছে। এখানে অনেকটাই ঠান্ডা, হাত পা জমে যাচ্ছে ঠান্ডাতে। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে কুয়াশা আর মেঘ চারিদিকে। এইভাবেই আমরা আমাদের গন্তব্য সান্দাকফুতে পৌঁছে গেলাম। আর এই যে আমাদের হোটেল, এটা হলো সানরাইজ হোটেল। সানরাইজ হোটেলে 2টো বিল্ডিং আছে,
একটা হলো উপরের দিকে অনেকটাই উঁচু, আর এটা হলো নিচের দিকে, কিন্তু এখান থেকেও ভিউটা অত্যন্ত সুন্দর দেখা যায়। এটা হলো কাঞ্চনজঙ্ঘার সম্পূর্ণ রেঞ্জের স্লিপিং বুদ্ধার কি কি নামে এই রেঞ্জগুলো আছে বা কতটা উঁচুতে, সবগুলোই এটার মধ্যে দেওয়া আছে। আর এটা হলো রেড পান্ডা সংক্রান্ত তথ্য। তারপরেরটা হলো ম্যাপ, সিঙ্গলডা ন্যাশনাল পার্কের ম্যাপ। আগে থেকে বুকিং করার সত্ত্বেও আমরা বড় হোটেলটাতে জায়গা পাইনি, তাই এটাও ভালো হোটেল, কাঠের তৈরি পুরো সম্পূর্ণ হোটেলটাই, এটাতে আজকে আমরা থাকবো। হোটেলের বাইরে গেলে সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা এখান থেকে দেখা যায়। আমরা আসার পরে বৃষ্টি শুরু হয়ে গেছিল, কিন্তু কপাল ভালো যে বিকাল থেকে বৃষ্টি থেমে গেছিল, তাই আমরা বিকালে সানসেট দেখার জন্য আলের দিকে রওনা হলাম। সামনে আমাদের সম্পূর্ণ গ্রুপটা দাঁড়িয়ে আছে। আমরা প্রায় 2 কিলোমিটার থেকে 2.5 কিলোমিটার ট্রেকিং করে আলে গিয়ে পৌঁছালাম। এইটা হলো ট্রেকিং এর রাস্তা, আবার এই রাস্তা দিয়ে গাড়িও চলাচল করে। জানি না কিভাবে এই এতটা খারাপ রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে। এখানে ঠান্ডা অনেকটাই বেশি, আর অনেকটা উচ্চতার কারণে এখানে অক্সিজেনের পরিমাণটা অনেকটা কম। তাই সকলকে একটা কথা বলে রাখি যে অবশ্যই সকলে দৌড়ঝাঁপ কেউ করবে না এত উপরে এসে, বা উত্তেজনামূলক কোনো কাজই করবে না, তাতে শ্বাসকষ্ট অনেকটাই বেড়ে যাবে। চলাচল করার কারণে রাস্তায় চাকার ছাপ দেখা যাচ্ছে, আর এটা অনেকটাই উঁচুতে রাস্তা, অনেকটাই কষ্টকর। বলতে না বলতেই একটা গাড়ি আমাদের সামনে দিয়ে আসলো, আর দেখো গাড়িটা কিভাবে আসছে এই ছোট্ট রাস্তা দিয়ে, চমড়ি গাই নিয়ে যাচ্ছে। এখানে চমড়ি গাই খুব পরিমাণে দেখা যায়, অন্যান্য পশুর তুলনায় চমড়ি গাই অনেকটাই দেখা যায়। স্লিপিং বুদ্ধা, দেখো রোদ পড়ার কারণে স্লিপিং বুদ্ধা চকচক করছে। ওই যে দেখা যাচ্ছে রূপালি রঙের, ওটা স্লিপিং বুদ্ধা। বরফের উপর রোদ পড়ার কারণে এতটা সুন্দর দেখাচ্ছে। অনেকে 4 দিন 5 দিন 6 দিন থেকেও এতটা সুন্দর দৃশ্য দেখতে পায় না, কিন্তু আমাদের কপাল অনেকটাই ভালো যে আমরা বর্ষার দিনে এসেও কাঞ্চনজঙ্ঘার এমন রূপ দেখতে পেলাম। সান্দাকফু টু আল ট্রেকিং অনেকটাই কষ্টসাধ্য, অনেকটাই উপরে উঠতে হয়। তারপর আলে পৌঁছে গেলে এরকম সুন্দর একটা সূর্যাস্ত দেখার সৌভাগ্য পাওয়া যায়, যা এতটা রাস্তা ট্রেকিং করে আসার যে কষ্টটা তা নিমেষের মধ্যে ভুলে যাওয়া যায়। অনেকটা ভিড় থাকার কারণে এরকম ঝোপ জঙ্গলের মধ্যে দিয়ে, কাঁটার মধ্যে দিয়ে আমরা একটু এগিয়ে চলেছি। জাস্ট এমন দৃশ্য মনে হয় পৃথিবীতে আর কোথাও দেখা যায় কি জানা নেই। এরপর সকলে আমরা রুমে ফিরে আসি এবং তারপর চা বানিয়ে আমরা সবাই খেতে থাকি। পাহাড়ে এসে নিজেরা চা বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। এরপর খুব ভোর ভোর আমরা উঠে পড়ি এবং ওই যে দেখা যাচ্ছে স্লিপিং বুদ্ধা। কোনো রকম মেঘ বা সামনে কোনো রকম পর্বতের কোনো দৃশ্য না থাকায় স্লিপিং বুদ্ধা স্পষ্ট দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন রাতের অন্ধকারে স্লিপিং বুদ্ধাও ঘুমাচ্ছে। এখন অনেকটাই রাত, প্রায় 5টার একটু আগে। এখানকার যে পোষ্য কুকুরগুলো আছে ওরা অনেকটাই শান্ত স্বভাবের। আর এটা হলো আমাদের হোটেলের পিছনের সাইড। পিছনের সিনটাও অনেকটাই সুন্দর, মনে হচ্ছে যেন মেঘগুলো ওই যে সামনে আছে, হাত দিলেই মুঠো বেঁধে ধরা যাবে। আমাদের হোটেলের পাশেই আছে হোটেল শেরপা চালেট, আর এখানটাতে উই লাভ সান্দাকফু লেখা আছে।
যেখানে দাঁড়িয়ে আপনারা ফটো তুলতে পারেন। ধীরে ধীরে সূর্য উঠতে শুরু করেছে এবং সূর্য যতই মাথার উপরে উঠবে ততই সান্দাকফুর আশেপাশে মেঘে আচ্ছন্ন হয়ে পড়বে এবং দৃশ্যটা মেঘের জন্য এতটা পরিষ্কার আর দেখাবে না। যতই দেখছি ততই যেন মন ভরে যাচ্ছে। একপাশে সূর্যোদয় হচ্ছে আর একপাশে তার ঠিক পাশেই সান্দাকফুর স্লিপিং বুদ্ধা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। চলো আরো একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এটি হলো মাউন্ট এভারেস্ট। দেখো এখান থেকে মাউন্ট এভারেস্টটাও কতটা পরিষ্কার দেখা যাচ্ছে, বরফে ঢাকা পড়ে গেছে। আমার বেড়াতে আসা সার্থক হয়ে গেল, জীবনটা যেন ধন্য হয়ে গেল। এরপর হাঁটতে হাঁটতে আমরা একটা পাহাড়ের চূড়ায় উঠলাম এবং এখান থেকে অনেকটাই সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। এই যে বৌদ্ধদের এই যে পতাকাগুলো আছে, এগুলো 5টা রঙের 5টা পতাকা, বিভিন্ন কারণে এগুলো দেওয়া থাকে এবং এগুলোর বিভিন্ন মানেও আছে, আমার জানা নেই সেটা। ফেরার পথে এই যে গাইগুলো, চমড়ি গাইগুলো আমাদের রাস্তা আটকে দিল, অনেক সরতে বলাতেও ওরা যাচ্ছিল না। এটা সিঙ্গলিলা ন্যাশনাল ফরেস্ট। দেখো কতটা গভীর এবং গাছেদের গায়ে বিভিন্ন ধরনের সাদা সাদা পরত পড়ে আছে, মনে হচ্ছিল যেন বরফ পড়ে আছে। শহরের কোলাহল থেকে দূরে অনেকটাই শান্তি এখানটাতে। এরপর আমরা একটা রাস্তা দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছিলাম। জানি না রাস্তাটা কোথায় যাচ্ছে, কিন্তু যতটাই নিচে গেলাম ততটাই জঙ্গলের পরিমাণটা বাড়তেই থাকলো। আজকের ভিডিও আমার এই পর্যন্তই। এরপরে আমরা এখান থেকে নিচের দিকে নামবো এবং মানেভঞ্জন হয়ে আমরা দার্জিলিং এর পথে যাব। পরবর্তী ভিডিওতে দার্জিলিং এর পার্টটা আসতে চলেছে, কেউ মিস করবে না। বাই বাই।